রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা। আজকে উপন্যাসে 10ম পর্ব। জাঙলের ঘোষবাড়ির ভাগযোদ্ধার বনোয়ারি। বনোয়ারির বাপের আমল থেকে দু পুরুষ ধরে সম্বন্ধ। জাঙলের ঘোষবাড়ির যখন নিতান্তই সাধারণ গৃহস্থের অবস্থা, তখন থেকে বনোয়ারিদের সঙ্গে তাদের সম্বন্ধ। বুড়ো ঘোষকর্তা যিনি এই সেদিন মারা গিয়েছেন, তখন তার অল্প বয়স, ছোকরা মানুষ। তখন তিনি সদ্য পিতৃহীন হয়ে বাউন্ডুলের মতো ঘুরে বেড়াতেন, আর ওই চন্দনপুরে বড়বাবুদের নতুন শখের থিয়েটারে মেয়ে সেজে বক্তৃতা করতেন। বাড়িতে ছিল বিধবা মার অল্প বয়সী স্ত্রী ও বিধবা বোন, কিন্তু দিন গুজরানের কোনো উপায় ছিল না। জমি না, জেরাত না, কোনো চাকরি না। ছেলে ভাবে না, ভাববার সময় নাই। তাই দিন চালানোর জন্য অনেক ভেবে বিধবা মা বনোয়ারির বাপের কাছে একটি ঢেকি পাতবার কাঠ চেয়ে নেয়। এই হলো সম্বন্ধের সূত্র। বনোয়ারির বাপ সেবার কোপাইয়ের বানে একটি বেশ বড় কাঠ ধরেছিল, তারই একটা অংশ সে দিয়েছিল। বউয়ের কানের মাকড়ি বিক্রি করে ছুতোর ডেকে সেই কাঠে ঢেকি পেতে ধান ভানার কাজ নিয়েছিল ঘোষ গিন্নি। এ কাজেও তাকে মধ্যে মধ্যে সাহায্য করত বনোয়ারির মা। এ অবস্থায় ছেলেকে বারবার রোজগারে মন দেওয়ার জন্য অনেক মিনতি করে হতাশ হয়ে অবশেষে তিনি এক পাগলের মতো এক কাণ্ড করে বসলেন। একদিন অনেক রাত্রে থিয়েটারের আড্ডা থেকে ছেলে গান গাইতে গাইতে ফিরে এসে যখন ভাত চাইলে, তখন মা একখানা ভাঙা থালায় এক মুঠো সত্যি সত্যি ছাই এনে নামিয়ে দিয়ে বলেছিল, খাও। ছেলে মায়ের মুখের দিকে সবিস্ময়ে চেয়ে রইল খানিকক্ষণ, তারপর উঠে বাড়ি থেকে বেরিয়ে গেল। গেল তো গেল 5 বছরের মতো। সেই অবস্থায় বনোয়ারির বাপ মা ঘোষ সংসারের দুঃখের সঙ্গে আরো জড়িয়ে পড়ল। আগে বনোয়ারির মা, তারপর স্ত্রীর টানে বনোয়ারির বাপ। বনোয়ারির বাপ চন্দনপুরের বাবুদের বাড়ি থেকে চাল করে দেবার জন্য ধান আনত, এবং ঘোষেরা চাল তৈরি করলে চন্দনপুরে চাল পৌঁছে দিয়ে আসতো। নিতান্তই একতরফা ব্যাপার, কারণ ধান থেকে চাল করার মজুরি ঘোষেরাই পেত। এছাড়া যে কোনো দরকারে ঘোষ মা ঘোষ দিদি নিজেরাই যেত বনোয়ারির বাবার কাছে। কাঠ, তালপাতা, মাঠের বাদ, ঝুড়ি ভর্তি গোবর ঘোষ বাড়িতে দিয়ে আসতো। আর কি দিতে পারে বনোয়ারির মতো লোকেরা, তাই দিত তারা, এবং তাই ছিল ঘোষেদের সংসারের পক্ষে প্রচুর সাহায্য। ঘোষমা দিতেন ব্যঞ্জন, মায়ের হাতের রান্না ছিল অমৃত। তারপর ঘোষ একদিন ফিরল রোজগার করে। সেই ঘোষেদের ঘরে লক্ষ্মী এলেন। ঘোষ একটি জোত কিনলেন জাঙলের ওই চৌধুরীদের কাছে। নদীর ধারে জমি, গোপথের ধার, বান এলে তো ডুবে যায়, তার উপর গোপথের গরুর পাল নিত্য মুখ দেয় ফসলে। 10 বিঘে জমি, তার 2 বিঘে জমির ধান গরুর পেটেই যেত চিরকাল। তবে রক্ষা এইটুকু যে খাজনাটা ঠান্ডা। 10 বিঘে জমির বছর সাল খাজনা 12.5 টাকা, বিঘে পিছু শিখি নিরিখ। ঘোষের মা বললে, তারিণী আমার বড় ছেলে, ওই করবে জমি, ওকেই ভাগে জমি দাও। বনোয়ারির বাপের নাম ছিল তারিণী। সংসারে লক্ষ্মী হলেই নাকি সব হয়। শ্রীভ্রষ্ট কুৎসিত মানুষও সীমন্ত হয়। একটা রূপ দেখা দেয় তার চেহারায়, কুমতি ঘুচে সুমতি হয়। বিষ মাখা জীবের বিষ ঘুচে মধুর মতো অমৃত উতলে ওঠে। মায়ের কথায় ঘোষ তার পায়ে হাত দিয়ে প্রণাম করে বললে, তোমার কথায় কি না হতে পারে? তারিণী আমার দাদা, তারিণী দাদাই আমার জমি করবে, বুঝেছ তারিণী? তারিণী হেসে বলেছিল,
এই দেখেন না, আমাকে কি ফেরে ফেলেছেন দেখেন। আমার হাল বলদ কোথায় গো? আপনারা বরং হাল বলদ করেন, আমি কিষাণ থাকবো। হাল বলদ করো, আমি টাকা দিচ্ছি তোমাকে, ভয় কি? ক্রমে শোধ দেবে, ঘোষ বলেছিলেন। অবাক হয়ে গিয়েছিলেন তারিণী। সৎ জাতিকে সেবা করে অমন পুরস্কার পেয়ে সে ধন্য হয়ে গিয়েছিল। বাড়িতে এসে কেঁদেছিল সেদিন। সেই অবধি বনোয়ারিদের ঘরে হাল বলদ, সেই অবধি বনোয়ারিরা ঘোষেদের জমি চাষ করছে। বাপ তারিণী মারা গিয়েছে, ঘোষকর্তাও নাই। ঘোষকর্তার ছেলেদের এখন জমজমাট সংসার। মেজ ছেলে ব্যবসা করে দেশান্তরে ঘুরে বেড়ায়, দু হাতে টাকা রোজগার করে ব্যাংকে জমিয়ে রাখে। ঘোষেদের বাড়িতে বনোয়ারি যে বনোয়ারি, তারও এখন তেমন ভয় ভয় করে। এখন আগের মতো সরাসরি বাড়ির ভেতর ঢুকতে পারে না। বড় ঘোষকে এখন আর তেমন উপদেশ দিতে পারে না। সারের টাকার জন্য সে ভাবে জোর করে 10টা টাকা কথাও কইতে পারে না। হিসেবের জন্য তারা তাই বা কেমন করে দেয়। বনোয়ারি সেখানে গিয়ে দেখলে বড় আর মেজ দুজনেই চা খাচ্ছে আর খুব মন দিয়ে শলা পরামর্শ করছে। সে প্রণাম করে বসল উবু হয়ে দাওয়ার উপর। কিছুক্ষণ পর একটা থামে ঠেস দিয়ে ভালো করে বসল, তারপর ঢুলতে লাগলো। সারা রাত্রি ভালো ঘুম হয় নাই। সকালের মিঠে ঠান্ডা হাওয়ায় ঘুম আসছিল। দক্ষিণ দিক থেকে ভারী আমেজে হাওয়া দিচ্ছে। সকালে সূর্য উঠে এরই মধ্যে ভোরের শীত শীত ভাবটা কেটে গিয়েছে। পাতলা ঘুমের মধ্যে নানা এলোমেলো স্বপ্ন দেখছে সে। কালো শশী, করালি, পরম, আরও কত লোক সাহেবডাঙ্গায় জমেছে সব। সাহেবডাঙ্গায় কুঠিবাড়ি জঙ্গল থেকে বেরিয়েছে এক মহিষের বাচ্চার মতো বড় এবং কালো এক বুনো দাঁতাল শুয়োর। ঘুত ঘুত শব্দ করে তীরের মতো ছুটে আসছে, দিলে ফেরে করালিকে। পরম পালাচ্ছে, বনোয়ারিকে জড়িয়ে ধরেছে কালো শশী। বনোয়ারি কি কালো শশীকে জাপটা দিয়ে পালাতে পারে? খটখট শব্দ করে পিছনে কে এলো? বনোয়ারি বুঝতে পারলে তিনি কে, কর্তা আসছেন। আর ভয় নাই। ভয়ের মধ্যে আশ্বাস পেয়ে বুনো শুয়োরটাকে ধমক দিয়ে সে বিক্রম ভরে হাঁক মেরে উঠল, আপ! সঙ্গে সঙ্গে ঘুমের আমেজ ছুটে গেল। সে প্রথমটা ফ্যাল ফ্যাল করে চারিদিকে দেখে তাল সামলে নিয়ে বসল। ঘোষ ভাইয়েরা হাসছেন। কিরে বনোয়ারি, চেঁচিয়ে উঠলি কেন? অপ্রস্তুত হয়ে হেসে বনোয়ারি বললে, আজ্ঞে ও একটু হয়ে গেল আর কি। একটু হয়ে গেল আর কি? কি হয়ে গেল? চুপ করে রইল বনোয়ারি। লজ্জা লাগে বই কি। স্বপ্ন দেখিয়ে অমনি চিৎকার করেছে কথা বলতে। কিরে, স্বপ্ন দেখেছিলি বুঝি? আজ্ঞে হ্যাঁ। হা হা করে হেসে উঠলেন মেজঘোষ। প্রশ্ন করলেন, কি স্বপ্ন রে? আজ্ঞে স্বপ্ন দেখছিলাম দাঁতাল শুয়োরে তাড়া করেছে। আবার দুজনে হো হো করে হেসে উঠলেন। বনোয়ারিও হাসতে লাগলো, সঙ্গে সঙ্গে মাথা চুলকোতে লাগলো। বললে, দাঁতাল বেটারা ভারী পাজি গো, আপনারা জানেন না। তারপর তাদের হাসি থামলে সুযোগ পেয়ে বললে, আমার হিসেবটা আগে একবার দেখে মিটিয়ে দেন, আবার নতুন চাষকর্ম এসে গেল। হিসেব তা হবে, কাল আসিস না হয় পরশু। কাল পরশু আসতে লাড়বো আগে। কেন, কাল পরশু কি করবি? আগে পাড়াতে চাঁদা তুলে কর্তার পুজো দেব। কর্তার পুজো? অসময়, কি ব্যাপার? বনোয়ারি সবিস্তারে বলতে চেষ্টা করে ব্যাপারটা। ইচ্ছে কিছু চাঁদাও আদায় করবে মেজঘোষের কাছ থেকে, কিন্তু মেজঘোষই খানিকটা শুনেই বললেন, তোদের সেই অন্ধ জাগো না কিবা রাত্রি কিবা দিন, সেই এককালই চলেছে রে তোদের। কর্তা বাবা শীষ দিচ্ছে, যত সব। দমে গেল বনোয়ারি, কিন্তু সামলে নিয়ে সে আবার কিছু বলতে চাচ্ছিল, কিন্তু বলা হলো না। দুই কানের পাশে হাত দিয়ে উৎকণ্ঠ হয়ে উঠে বসল। হঠাৎ দূরে একটা কোলাহল উঠছে বলে মনে হলো, আগুন আগুন। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই একাদশ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।